কুষ্টিয়ার চিলমারির চর। দুর্গম এই চরের মানুষের যাপিত জীবনের গল্প নানা রকম প্রতিকূলতায় ঘেরা। এই জনপদের মানুষের প্রধান যানবাহন মহিষের গাড়ি, মোটরসাইকেল আর বাইসাইকেল। এখানে মানুষ মোটরসাইকেলে করে 200 থেকে 250 কেজি পর্যন্ত পণ্য পরিবহন করে। সামর্থ্যহীন মানুষ ও শিক্ষার্থীদের মাইলের পর মাইল হেঁটে আসতে হয় শহরে। যেখানে পদ্মার আগ্রাসী থাবায় মানুষের আশ্রয় নিতে হয়েছে ভারতের সীমান্ত ঘেঁষে, আর নামাজ পড়তে হয় খোলা আকাশের নিচে। ও, এটা কি ভারত? হ্যাঁ, এটা ভারত। এই পাশ থেকে হেঁটে গেলে কি কাঁটাতার নাই? না, কাঁটাতার নাই। এই দেখেন এই প্লেয়ার। ও, এই পাশে কোনো কাঁটাতার নাই, যার ফলে আপনারা চলে। আপনাদের বাড়ি ভারতের কোন জেলা? আমাদের মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলার জেলা। ভাই বাড়ির দেশ বলে। হ্যাঁ, আমার দেশের লোককে তো অন্য দেশের লোক নদী আর টদিয়া বর্ধমান টর্ধমান হলো ভাই বাড়ির দেশ। ভাই বাড়ির দেশ, ভাই বাড়ির দেশ। ভাইকে মানে চাষা ভাইস থেকে বুঝতে মেরে দিয়েছে, তাদের ভাই বাড়ির দেশ থেকে বলে। মির্জাফরের কথা বলে না? অন্য তো সীমান্ত কাঁটাতার না থাকায় ভারত বাংলাদেশের মানুষের প্রতিনিয়ত দেখা হয় ও কথা হয়। এই চরে দাঁড়িয়ে দেখা যায় ভারতের বাজার সহ নানা স্থাপত্য। এমন দুর্গম চরের মানুষের প্রতিদিনের সংগ্রাম, চরের নানা সৌন্দর্য নিয়ে সাজানো হয়েছে এইবারের সিজন। এই সিজনে চিলমারির চর ইউনিয়নের নানা গ্রাম ও গ্রামীণ হাটসহ নানা বিষয় তুলে আনার চেষ্টা করব। শহরে শীত না পড়লেও গ্রামগুলোতে শীত পড়তে শুরু করেছে। গ্রামের রাস্তায় কুয়াশায় একদম ঢেকে গেছে। রাস্তা ও আশেপাশের মাঠে প্রচণ্ড কুয়াশা পড়েছে। শীত ও কুয়াশাকে উপেক্ষা করে কর্মজীবী মানুষেরা বের হয়েছেন কাজের জন্য। মাছের হাট কোথায় গো কাকা? মাছের বাজার কোন জায়গা জমে? আমরা প্রথমে বৈরাগীর চরে যাচ্ছি। এই চরের মাঝে একটি মাছের বাজার রয়েছে, যেখানে দোকানপাট বা জনবসতি কিছুই নেই। জনবসতি থেকে বেশ খানিকটা দূরে এমন ফাঁকা মাঠের মধ্যেই বসে এই মাছের বাজার। কুয়াশা ও কাদামাটি মেখে আমরা পৌঁছে গেলাম এই চরে। পদ্মা নদী থেকে জেলেরা মাছ ধরে এই বাজারে বিক্রি করতে আসেন। কুষ্টিয়ার বৈরাগীর চর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুন্সি এনায়েত। দর্শক, আজ এমন একটি বাজারে দাঁড়িয়ে রয়েছি, এটি আমরা যে ধরনের বাজার চিনি হাট বাজারের মধ্যে অনেক দোকানপাটের মধ্যে তেমন নয়, একদম মাঠের মধ্যে একটি বাজার। এখানে দূর দূরান্ত থেকে জেলেরা মাছ বিক্রি করতে আসে। এই বাজারটি দেখতে আমার সাথে বরাবরের মতো আছে আমার বন্ধু রিজবি। এই বাজারটি আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো এবং কি কি ধরনের মাছ ওঠে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা দূর দূরান্ত থেকে এই বাজারে মাছ কিনতে আসতে পারবেন। এই বাজারে বাহারি জাতের দেশি মাছ পাওয়া যায়। এই মাছটিকে আমাদের অঞ্চলে ভেদা মাছ, আবার রয়না মাছ হিসেবে চিনে। আপনাদের অঞ্চলে এই মাছকে কি নামে ডাকে কমেন্টে জানাতে পারেন। বলের দাম বলে দেখো, বল বল গুলশা ট্যাংরা, গাইরে মাছ, ইলিশ মাছ, বল মাছ, আর এটা হচ্ছে মিক্সড মাছ। টাটানি মাছ। টাটানি মাছ, টাটানি মানে এই মাছ খাতে লাগবে, খালি টাটাবে, বুঝলেন? হ্যাঁ, খালি টাটাবে। কি দামের জন্য? দামের জন্য না ভাই, মাছের নামই টাটা।
এখানে কি প্রতিদিনই বাজার বসে? প্রতিদিনই বাজার বসে। কখন থেকে? তোমার ওই ভোর 6টার থেকেই বসে। ভোর 6টা থেকে 7টার মধ্যে শেষ। ভোর 7 না বা 8টা। 8টা। এখন কত বাজে? 8টা বাজে না? 8টা পর্যন্ত কি বাজে? 8টায় শেষ হয়ে যায়। 8টায় শেষ হয়ে যায়। কি কি মাছ পাওয়া যায় এখানে? এখানে তোমার হচ্ছে সব ধরনের মাছ পাওয়া যায়। আইড়, হ্যাঁ বোয়াল, শোল, গজার, ট্যাংরা, হ্যাঁ, হ্যাঁ। তোমার চিংড়া, হ্যাঁ। ইলিশ, বাঁশপাতা, বোয়াল, টাটকিনি, তিন কাটা তোমার হচ্ছে ওই যে ফাতাসি যাক বলা হয়। হ্যাঁ হ্যাঁ। তারপর তোমার হচ্ছে পবা, তারপর তোমার হচ্ছে ওই কাগজি মাছ যেটা হয় বলা হয়, তারপর বাইম। বাইম সবচেয়ে বেশি পাওয়া যায় মনে হয় গাড়ি মাছ। এই ঘাইরি মাছও পাওয়া যায় এখানে। এখন আমাদের এখানে ট্যাংরা মাছটা বেশি হচ্ছে। আচ্ছা, ট্যাংরাটা কি কোন ট্যাংরা? গুলশা? হ্যাঁ, গুলশা। আচ্ছা, এখানে মানুষ যদি দূর থেকে আসতে চায় তাহলে কুষ্টিয়া থেকে কিভাবে আসবে? এটা আজ হচ্ছে যদি তারাগঞ্জ নামবে, জি তারাগঞ্জ নামবে হচ্ছে আমি হচ্ছে ওই সামচারতলা মাছের বাজার যাব নদীর ঘাটে, জি। খালি চলে আসতে পারবে, আর কিছু বলা লাগবে না। আচ্ছা আর যদি দরগা হয়ে আসলে বলবে যে আমি সামচারতলা মাছের ঘাটে যাব, নদীর মাছ কিনবো, জি। এভাবে বললে চলে আসবে। এখন তো কম উঠছে। জি। যখন তোমার হচ্ছে ওই আজ থেকে 10 থেকে 15-20 দিন আগে তখন মেলা মাছ আসতো। একের পর এক ট্রলার ঘাটে থামতে শুরু করলো। জেলেরা এসে মাছ গুছিয়ে নিয়েই বাজারে চলে যাচ্ছে। ট্রলার রেখে বড় কোনো বাজারে যেতে হলে বেশ সময় লাগে, তাই জেলেদের সুবিধার জন্যই এখানে বাজার জমে উঠেছে। দেশের আর কোথাও এমন ফাঁকা মাঠের মধ্যে বাজার জমে কিনা আমার জানা নেই। কি কি মাছ পাইলেন কাকা? ওই ট্যাংরা, টাটকিনি, বোয়াল, বাঁশপাতা। আচ্ছা, কত টাকা বিক্রি হয়েছে সব মাছ? ওই 1000-12, 10,000 টাকার মতো। মানুষ কয়জন আপনারা? 18। 18 জন? তাহলে তো পোষাইলো না কাকা। এই এখন না, তেলের টাকা কত লাগছে? তেলের টাকা লাগছে 500, বরফ 300, 800 টাকা। 800। 1000 টাকা বাদ দিলাম, তাহলে 9000 টাকা। একজন 500 টাকা করে হাজিরা টিকছে। ওই 500 আছে, আরো 400-500 এরকমই হয়। 400-500 টিকে। পদ্মার পানি শুকিয়ে গেছে, তাই চর জেগে উঠেছে। জেগে ওঠা চরে কৃষকেরা নতুন আবাদের জন্য বের হয়েছেন। এদিকে সারিবদ্ধ হয়ে জেলে ভাইরা জমির আইল দিয়ে মাছ নিয়ে আসছেন। এই বাজারে বাহারি মাছের পাশাপাশি সবচেয়ে বেশি খেয়াল করলাম ঘাইরে মাছ। সকাল হওয়ার সাথে সাথেই মাছের বাজার শেষ হয়ে যায়। এখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা শহরে নিয়ে বিক্রি করতে যান। এখনো সকালের সূর্য কুয়াশা ভেদ করে আলো ছড়াতে পারে। বৈরাগীর চর ঘুরে আমরা রওনা দিলাম সোনাতলা চরের দিকে। এই চরে যেতে হলে প্রথমে যেতে হবে ভাগজোত বাজারের দিকে। ভাগজোত বাজারে এসে দেখা পেলাম মহিষের গাড়ি। চরের মানুষের প্রধান বাহন হচ্ছে মহিষের গাড়ি আর মোটরসাইকেল। এই মোটরসাইকেলে করেই তারা 4-5টি করে সারের বস্তা নিয়ে যান। একটি মোটরসাইকেলে করে তারা 200 থেকে 250 কেজি পর্যন্ত পণ্য পরিবহন করেন। চর থেকে শিক্ষার্থীরা দুর্গম পথ পার হয়ে শহরে এসে লেখাপড়া করেন। তাদের লেখাপড়া করার জন্য এমন অদম্য ইচ্ছা না থাকলে সত্যিই এমন কঠিন পথ অতিক্রম করে লেখাপড়া করা অসম্ভব। এই চরের মানুষের ব্যস্ততা বেড়েছে ফসল আবাদ নিয়ে। সারিবদ্ধ হয়ে মাঠে পেঁয়াজ, ভুট্টা রোপণ করছেন কৃষক ভাইয়েরা। একটু নদীর পাড়ে তাকাতেই চোখে পড়ল রাখাল ভাইদের গরু ও ভেড়া নিয়ে ব্যস্ততা। গবাদি পশু নিয়ে তারা মাইলের পর মাইল হেঁটে বেড়ান, আবার সন্ধ্যার আগে বাথানে ফিরে আসেন। এমন গরু ও ভেড়ার পাল দেখে সত্যিই ভালো লাগলো। দেশের গ্রামগুলোতে এমন দৃশ্য সচরাচর দেখা গেলেও এখন খুব একটা দেখা যায় না। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে যেতে হবে চরগুলোতে।
একটু আগাতেই চোখে পড়ল ভাগজোত বাঁশের ব্রিজ। এই ব্রিজটি চরের মানুষের পদচারণায় সারাদিন মুখরিত থাকে। বর্ষার সময় এখান থেকে খেয়া দিয়ে পার হয় মানুষ। পানি কমে আসার কারণে এখানে এখন বাঁশের ব্রিজ দেওয়া হয়েছে। ব্রিজের দুই পারে প্রচণ্ড কাদা। এমন কাদাকে উপেক্ষা করেই মানুষের চলাফেরা করতে হচ্ছে। তবে কাদার মধ্যেই মাঝে মধ্যে মহিষের গাড়ি আটকে যায়। আপনাদের গাড়ি গাছছে কখন ভাই? ঘন্টা দুয়েক হলো। এর মধ্যে কি আছে? এর মধ্যে ইউরিয়া, ফসফেট, জিপ সার। ও সার মূলত না? ও গাড়ি গেলে উঠাবেন কিভাবে? এই উঠাবো, এই মহিষ জল বাইন্দে আবার জুড়বো। এই সারকে নামায় নেবেন? না না, এইভাবে থাকবে। এভাবে এই মোষে না পারলে আবার 7 লাখ টাকার মোষ আছে দুইটা। কি হয়েছে? 7 লাখ টাকার মোষ আছে। মানে অন্য মহিষ আনবেন এই তো? ওই দুটা না পারলে পরে আমার দুইটা দিব। ইনশাআল্লাহর মুরব্বী একটা 3 লাখ দাম বলি ভাই, তাও দেয় না। একটা মহিষের দাম 3 লাখ? হ্যাঁ, তাও দেয় না? বলি দেয় না। কি হয়েছে কাকা? কত হলে বিক্রি করবেন? বিক্রি করবেন না? যা বিক্রি করবেন না তার তো কোনো দাম দিতে পারবেন না। সে তো আছে। যাক, অনেক কষ্ট আপনাদের এই মহিষ গাড়ি নিয়ে না? জি জি, বুঝলেন? এখানে কি ব্রিজের কোনো ব্যবস্থা হয় নাই? ব্রিজের কোপ হয়, ব্যবস্থা কোনো ব্যবস্থা নাই। এই 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 মহিষের গাড়ি যাবে কোন জায়গায় ভাই? যাবে কান্দিরপাড়ায়। চরের নাম কি? স্যার মোহাম্মদপুর। মোহাম্মদপুরে না? ইনসাফনগর। ইনসাফনগর। কিন্তু এইখানে যে অবস্থা, যারা এই রাস্তার ব্যবস্থা করে তাদের কিন্তু কোনো ইনসাফ নাই। না না। ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল দিয়ে পার হতে হলে 30 টাকা দিতে হয়। তাই বাধ্য হয়ে 2-300 মণ সার নিয়েই পার হতে হয় মহিষের গাড়ির। মহিষেরা সাঁতরিয়ে এপার থেকে ওপারে গাড়িসহ নানা পণ্য পার করে। এখন ধানের বতর চলছে, তাই কৃষকেরা চরের গবাদি পশুর জন্য খড় কিনে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। চরের আউশ আমন ধান উঠতে আরও সময় লাগবে, তাই এই কয়দিন বেশ ঝামেলায় পড়েছেন চরের মানুষেরা। কাদা শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে, তাই রাস্তার ভেতরে বড় বড় গর্ত হয়েছে। ট্রাক্টর দিয়ে এই ভাই চাষ করে দিচ্ছেন, এতে রাস্তার মাটি নরম ও সমতল হবে। মহিষের গাড়িতে করে সার এনে এভাবে রেখেছেন। এরপর যে জমিতে সার দরকার হবে সে জমিতে নিয়ে ফেলবেন। দেখুন এই পাশেই কৃষকেরা জমিতে সার দিচ্ছেন, জমি চাষাবাদ করছেন। এই ধান ওঠে নাই? খড় কি কিনে আনলেন? কত করে নিল? এই 500 টাকা, 450 টাকা। আচ্ছা, কি 100 দাম? 20। ও, এক একটা আটি 5 টাকা করে পড়ছে। আচ্ছা ঠিক আছে। কাকায় পাট কাঠি নিয়ে কি বিক্রি করতে যাচ্ছেন? তাহলে বাড়ি চাইছি ওই পাশ থেকে কিনে নিলেন? না, তাহলে চলেন আমি ধাক্কা দিচ্ছি। টাকা দিয়ে দেবো, টাকা ধরে উঠে রাখবেন। জি, এই টাকাটা দিতে আজ দেবেন। এই পাশে ধরে দেবো না? আচ্ছা দেন। বললেন না পাট কাঠি কি আপনার বাড়িতে 2টা? না, এটা আমার বাড়ি। জামার বাড়ি থেকে আনলেন না? আচ্ছা, আমার বাড়ি মাদ্রাস হতেন। এগুলোতে কি করবেন? বেড়া দিবেন? বেড়া দেবো। আচ্ছা, মানুষের দুর্ভোগ কতটা অসহায়।
রসুনে বিষ দিতে হয়? আচ্ছা আচ্ছা, ও ঘাস মারা ওষুধ না? সুতা বেঁধে নেন না কাকা? সুতা বেঁধে নেন না? টানতেছেন সুতা বাঁধেন না এক পাশতে এক পাশতে? সোজা হয়? ও, এখন বয়স হয়ে গেছে তো, মাপ হয়ে গেছে একদম না? এই ধরনের লাঙল আমি আগে দেখি নাই। আমাদের অঞ্চলে চিকমনে এক ধরনের লাঙল, বুঝছেন, একটা দিয়ে এক খেলি। এখন এই 2 খেলি করতেছেন, এই তো 3 খেলিও আছে। এখানে কৃষকেরা আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি লাগিয়েছেন। ফরিদপুর পাবনা অঞ্চলে এখনো পেঁয়াজ লাগানো হয়নি, কিন্তু এই অঞ্চলে পেঁয়াজ আগাম লাগানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পেঁয়াজ কেমন হচ্ছে ভাই? আল্লাহ খুব ভালো দিয়েছে পেঁয়াজ, দেখছেন না কত সুন্দর পেঁয়াজ হ্যাঁ, হয়েছে। নামবো? হ্যাঁ, পেঁয়াজ নামতে শুরু করেছে, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। এটা তো আমাদের অঞ্চলে মুড়ি কাটা বলে, আপনাদের অঞ্চলে কি পেঁয়াজ বলেন ভাই? আমাদের এখানে ঢ্যামনা পেঁয়াজ বলেন বলে? হ্যাঁ, একই জিনিস এক রকম নাম বলে ভাই। মুড়ি কাটা তো আমরা বলি ফরিদপুরে, আমরাও মুড়ি কাটা বলে, ঢ্যামনা বলে। ফরিদপুরে মূলাও ভালো হয়েছে, মূলা নামতে সময় লাগবে ভাই। হ্যাঁ, মুই দিদি বছর পেটের গ্যাস পরিষ্কার করি। তাই না? কাকা কি খাচ্ছেন? ভাত তো নাই, যে ভাত দুটা দিনু বলছেন এতে খুশি হয়েছে কাকা। মাছ বেশি কথা মাছ কি নদীর? নদীর মাছ না, পুকুরের? পুকুরে চালে বাটা না? এই সোন কি বিক্রি করতে নিচ্ছেন? দাম কেমন কাকা সোনের? দাম সরি যায় না। ও, এটার জন্য আপনি কত নেবেন পরিবহনে? 800। তুমি কই যাবা স্কুলে বাবা? সামনে না? কোন ক্লাসে পড়ো? 5 এ। আচ্ছা, যেমন আর এখানে কি হাই স্কুল আছে? আছে না? আচ্ছা, ঠিক আছে। চরের মধ্য দিয়ে যেতে হলে কখনো মেঠো পথ, আবার কখনো বাঁশের সাঁকো, আবার কখনো খেয়া পার হয়ে যেতে হয়। তাই বাধ্য হয়েই মোটরসাইকেল হয়ে উঠেছে এই চরের প্রধান বাহন। এই ফেরিওয়ালা ভাইটি মোটরসাইকেলে করে বিছানা চাদর সহ নানা জিনিসপত্র গ্রামে গ্রামে বিক্রি করতে যাচ্ছেন। কাকা আসসালামু আলাইকুম, কি বিক্রি করতে নিচ্ছেন? মাছ, কি মাছ দেখান যাবে একটু? কি নদীর কাকা সব? নদীর মাছ, সুন্দর। আর উপরে এই যেগুলো উপরে রয়না মাছ, সরপুটি না? সুন্দর। কাকা অনেক ধন্যবাদ, আপনার কষ্ট দিলাম, আপনি দেখাইলেন। রিসবি একটু উঠাই দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বললেন না। কাকা এটা কি জালের মাছ? এটা এই যে চাইনা চাইনা জোয়ারি না? আচ্ছা, নদী। আমরা সামনে আগাতেই দেখলাম কয়েকজন জেলে ভাই জাল দিয়ে মাছ ধরছেন।
তারা কি মাছ ধরছেন এটি দেখার জন্য আমরা নেমে পড়লাম। অনেক সময় জাল টানার পরে জালটি ছোট হয়ে আসলো। এই জাল দিয়ে মাছ ধরলে একদম ছোট পোনাও আটকে পড়ে, তাই এমন জাল দিয়ে মাছ ধরা উচিত নয়। ওই হারিকেন এখানে সব রুই মাছ না? আর এইগুলো সব একদম ছোট ছোট মাছ। মাছ ধরা দেখে মেঠোপথ দিয়ে আমরা আবারও রওনা দিলাম চরের দিকে। এমন মেঠোপথ আর রাস্তার দুই পাশে সবুজের দৃশ্য দেখলে সত্যিই অনেক ভালো লাগে। এমন দৃশ্য খুব একটা চোখেই পড়ে না। একটু আগালেই আরেকটি খেয়া পার হয়ে যেতে হবে। খেয়া পার হয়ে মানুষজন আসছেন, গবাদি পশুগুলোকে পর্যন্ত বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছেন তারা। ছাগলকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন নাকি? ও, আপনি কি ছাগলের ব্যবসা করেন না? গরু ছাগলের। আচ্ছা ঠিক আছে, কত নিল ছাগল দুটা ভাই? শুনি খাসি কত নিল? এটা দুটাই ধাড়ি কত নিল? কত নিল? আর ওটা? ও ঠিক আছে ভাই। সোনাতলা চর আসতে হলে একটি বাঁশের সাঁকো ও একটি খেয়া পারে দিতে হয়। এই খেয়া পার হলে সোনাতলা চর। ওপারে আমাদের জন্য অপেক্ষা করছেন বন্ধু শাহজাহান। দুই পারে দুইটি বাঁশের মাচায় চড়ে মোটরসাইকেল নিয়ে পার হতে হয়। আমার বন্ধু রেসবি মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে পড়ে গেল। সাঁকো পার হয়ে বন্ধু শাহজাহানের সাথে রওনা দিলাম ওদের বাড়ির দিকে। কিছু দূর যেতেই চোখে পড়ল সারি সারি কলার বাগান। বাগান পার হয়ে মাঠের মধ্য দিয়ে চলতে লাগলাম বন্ধুর বাড়ির দিকে। এমন জমির আইলের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সত্যিই বেশ কঠিন। বাগান, মাঠ আর গ্রামের রাস্তা পার হয়ে চলে আসলাম বন্ধু শাহজাহানদের বাড়িতে। চরের বাড়িঘর দেখলে সত্যিই মনটা ভরে যায়, দু চোখ ভরে দেখতে মন চায়। 90-এর দশকে আমাদের বাড়িঘরগুলো এমন সুন্দর ছিল। এই চরের অর্থনীতি দাঁড়িয়ে আছে মাছ ধরা আর কৃষির উপর। পানি শুকিয়ে যাওয়ায় এখন আর মাছ নেই, তাই সবার ব্যস্ততা এখন কৃষিকাজ নিয়ে। যতদূর চোখ যায় কলা বাগান আর কলা বাগান। আর যেসব জমি সবুজ দেখা যাচ্ছে সেগুলোতে রোপণ করা হয়েছে মাসকলাই। এই চরে মোটরসাইকেলের পাশাপাশি কয়েকজনের ব্যক্তিগত ঘোড়াও রয়েছে। যেমন এই চাচার ঘোড়ায় চড়ে যাওয়া দেখে সত্যিই বড্ড লোভ হলো। আমারও যদি একটি এমন ঘোড়া থাকতো। এই ঘোড়াটি যখন ছোট ছিল তখন পদ্মা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। এই চাচা ঘোড়াটিকে উদ্ধার করেছেন এবং সেবা শুশ্রূষা করে নিজের কাছেই রেখে দিয়েছেন। এই ঘোড়া এখন তার বন্ধু হয়ে গেছে। বাড়ির আথাল আর আথালের পাশে এইভাবে জাংলা দিয়ে দেখুন শাহজাহানরা চাল কুমড়া চাষ করেছে, ধুন্দুল। এখানে কিন্তু গাছে চাল কুমড়ো রয়েছে, এই যে একটি বড় হয়ে গেছে, খাওয়ারযোগ্য হয়ে গেছে। এবং এখানে ধুন্দুল ধরেছে, হ্যাঁ ধুন্দুলের ফুল আসছে। এই তরি তরকারিতে তো হয়ে যায় না? আমাদের তরি তরকারি তেমন কেনা লাগে না, এগুলো নিয়ে হয়ে যায়। তাহলে কি সুন্দর পোশাক হয়েছে। আমরা কিছু সময় শাহজাহানদের বাড়িতে বিশ্রাম নিয়ে রওনা দিলাম বিলের দিকে। বিলে জেলেরা মাছ ধরছেন এটি দেখানোর জন্য বন্ধু নিয়ে যাচ্ছে। গ্রামের কোনো দৃশ্যই যেন মিস না করি, তাই বন্ধু আমাদের সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। কিছু সময় মাঠের মধ্যে দিয়ে মোটরসাইকেল নিয়ে চলার পরে আমরা পৌঁছে গেলাম একটি ব্রিজের কাছে। ব্রিজ পার হয়ে যেতে হবে যেখানে মাছ ধরে সেই জায়গায়। কি মুড়ি কাটা পেঁয়াজ লাগাছে 20 কিলো আসে, অনেক বড় বড় পেঁয়াজ। এ লাগাছে দরগালাই
জলগালো লাগাছে অনেকের তো পেঁয়াজ দেখলাম হয়ে গেছে খেতে। অবি তো মারা হয়ে গেছে আবার আমার এইদিকে তো একজন লাগিয়েছে পেঁয়াজ আবার পেঁয়াজ হয়ে গেছে ফরিদপুরে। কাদামাটির মধ্যেই মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে এই ছেলে দুইটি। এখানে জীবন মানেই প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা। বন্ধু শাহজাহান পানির মধ্যেই মোটরসাইকেল নিয়ে পার হয়ে গেল। মনে পড়ে গেল আরটিআর মোটরসাইকেল নিয়ে সেই কথাটি, লাল গাড়ির টান বেশি। যদিও বন্ধুর গাড়ির রং ছিল নীল, তবু এটি আরটিআর গাড়ি। আমরা কাদার মধ্যেই পার হয়ে এপারে এসে আবারও বন্ধুর মোটরসাইকেলে চড়ে বসলাম। শহরের আশেপাশের গ্রামগুলোতে জমির মধ্যে যেমন উঁচু উঁচু আইল থাকে, চরের জমিতে সেভাবে উঁচু উঁচু কোনো আইল থাকে না। কুষ্টিয়ার চর সোনাতলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, আজ আমার সাথে আছে বন্ধু রিজভী এবং আমাদের সাথে আছে আমরা যার বাড়িতে সেখানে উঠেছি চর দেখতে, আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন বন্ধু শাহজাহান, হচ্ছে প্রবাসী। রিজভীর একটা সময় কলেজের বন্ধু ছিল, খুবই আন্তরিক মানুষ। আমরা ওর বাড়িতে উঠলাম, খেলাম, এখন আমাদেরকে মাঠে নিয়ে এসেছে, এখানে নদীতে মাছ ধরছে জেলেরা, সেটি দেখানোর জন্য। বড় মাছ থাকে না, অনেক বড়, 4-5 কেজি। কি পরিমাণ মাছ! দাম দাও। পাম কত বড় একটা! নদী থেকে মাছ ধরে জেলে ভাইরা আকার ও প্রজাতিভেদে আলাদা করে নিচ্ছেন। যদিও এই নদীতে দেশি মাছ খুব একটা কমই চোখে পড়ল, তবে রুই সহ নানা কার্প জাতীয় মাছ পদ্মা থেকেই এসেছে, তাই এগুলোর স্বাদ নদীর দেশি মাছের মতোই। আমরা এখান থেকে 3 কেজির মতো মাছ নিলাম। বন্ধু শাহজাহান কিনলো আমাদেরকে খাওয়ানোর জন্য, যে রিজভী নিয়ে যাচ্ছে। ফিরে আসার সময় মোটরসাইকেল নিয়ে বেশ বিপত্তিতেই পড়ল বন্ধু শাহজাহান। যদিও চরের একমাত্র বাহন মোটরসাইকেল নিয়ে তাদের নিয়মিত চলাফেরা করার কারণে এ ধরনের নানান সমস্যায় তাদের মাঝে মধ্যেই পড়তে হয়। মাছ বাড়িতে রেখে আমরা দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম বন্ধুদের কলাবাগান ও ফসলের মাঠ দেখতে। এগুলাকে কেউ বলে জিন কলা, এক একজন এক এক নাম বলে। হ্যাঁ, আমরা এইভাবে কিছুই বলা হয় না, কলা বলে আমরা বেশিরভাগ মানে জিন কলা বলে আমাদের এদিকে মানুষ। এই যে একটা পাকছে, আর একটা আছে সুমন, এটাও যেটা পাকছে সেটাই পাখিতে খেয়ে নিচ্ছে। এই যে সব খেয়ে নিছে, এটা খাইলে খাইতে পারিস, নরম হয়েছে। হ্যাঁ, এটা খাওয়া যেতে পারে। হ্যাঁ, এগুলা খাওয়ার জন্য, এগুলা কোনো সার বিষ কিছু নাই। এগুলা
এগুলানে কোনো বাড়িতে থাকে 2-4 দিন। এই যে নাও, সাজানকে খাও। তুমি খাও আমি তো আমার এখানে যে ভুট্টা আছে এখানে অল্প আছে 10 কাঠা আছে ভুট্টা। এবার ভুট্টা না আরও আছে, অন্য জায়গায় আছে, এক জায়গায় 2 বিঘা আছে, এক জায়গায় 1 বিঘা আছে। মোটামুটি টোটালে 30 বিঘা মতো আছে। কিছু নদীর ওই পারে আছে, এই যে কলা বাগান আমার। হ্যাঁ, লোকজনে দেখাশোনা করে বাবা। এই যে গাছটা হচ্ছে ভাইরা যে ধরছে, হ্যাঁ এই গাছটা আর হবে না, কিছু হবে না, এটা কেটে ফেলতে হবে, বাদ দিন, নাহলে এটার থেকে আবার আর একটাতে ভাইরাস ছড়াই যাবে। তাই না? এটা কেটে দিতে হবে এগুলা। এটা আমরা বলি হচ্ছে আড়ল। আড়ল, এটার ডালের খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। এটা এখন আর কি ফুল ফল আসবে কিছুদিন পরে, এখনো ফুল আসা শুরু করে নাই, হয়তো বা 10-15 দিন পরে ফুল আসা শুরু হয়ে যাবে। রাস্তার পাশ দিয়ে দেখা যেত, মেইন রোডের পাশ। হ্যাঁ, আগে সরকারি ব্যবস্থা আছে। সরকারিভাবে হয়তো জানি না, দেখতাম মেন রোডের পাশ দিয়ে এগুলো করতো, কিন্তু এখন আর নাই। এরপর আমরা রওনা দিলাম চর সোনাতলা হাটে। এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র মানুষ মোটরসাইকেলে বহন করে নিয়ে আসেন এই হাটে। এটি হচ্ছে সোনাতলা চরের যে হাট হয়, সেই হাট প্রতি শুক্রবারে ও সোমবারে এখানে হাট বসে। দেখুন, এগুলো কি এই চরেই উৎপাদিত কাকা? আচ্ছা, একটি দোকান রয়েছে, এই দোকানে প্রায় সব কিছুই পাওয়া যায়। এটা কি ভাই, খয়ের না বিট লবণ? এটা হ্যাঁ, এটা খয়ে খয়ের। কালো খয়ে। আর এই পাশেরটা কি? এটা না, এই যে তার পাশেরটা। এটা ধূপ। ভাই মাছ কি এই চরেরই? ভেড়া মারার? এই চরে এত মাছ থাকতে ভেড়া ফেরা থেকে আনা লাগে? এখানে চরে উৎপাদিত বিভিন্ন শাকসবজি বিক্রি হচ্ছে। ভাই এই পাঙ্গাস মাছ কোন জায়গার? পাঙ্গাস মাছ কোন জায়গার? পাবনার। এই চরে তো কত মাছ। এই চরে যা যা উৎপাদিত হয় সবকিছুই এখানে এনে বিক্রি করেন, এবং কিছু মাছ দেখলাম যেগুলো দূর থেকে এনে বিক্রি করে। হাট দেখা শেষ করে আমরা রাতে বাড়িতে ফিরলাম। আমরা এখন রাত্রিবেলা মাছ ধরতে যাচ্ছি কোচ নিয়ে। চলো, বন্ধু শাহজাহানকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। তাই দেখে এখন মাছ পাবো কিনা। রিজভি নাকি মাছ রাশি না? রাতে লাইট জ্বালিয়ে কোচ দিয়ে মাছ ধরার মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। এমন আনন্দ উদযাপন করার সুযোগ থাকলে কে মিস করতে চায়। একটি নৌকায় চড়ে আমরা উপারে গিয়ে শুরু করলাম মাছ ধরা। আরে না, দুরাসাপ, দুরাসাপ, দুরাসাপ। আরে না, নির্বিষ সাপ। মারা না, মারা মারে না, মারে না। মারার দরকার নাই, মারার দরকার নাই। থাক থাক। এ ব্রো, হ্যালো, কি মাছ? হ্যাঁ, ওরে বাবা, বিশাল বড় মাছ তো। হ্যাঁ, 2টা বাদা ফেলাইছে। বন্ধ না, হ্যাঁ, মাছ খালি মুখে মারান না। মাছ মারতে হলে হ্যাঁ, ওরকম প্লেয়ার এখনো হয়নি আমার সাথে মাছ মারা। টাকি মাছ কিন্তু ভর্তা করে খাবো আমরা, ঠিক আছে? কি বড় দেখছেন? হ্যাঁ, পাকা একবারে এই তো হয় না, এত বড় খুশ লাগার পরে দেখেন কিভাবে দাফাছে। হ্যাঁ, চপ বেড়া আর লড়ি। ঠিক আছে, ঠিক আছে। একটা ঢের
মাছ ধরে আমরা বাড়িতে ফিরলাম এবং এই টাকি মাছগুলো দিয়ে পরের দিন ভর্তা করে খাবো। গ্রামে জীবনযাপনে নানা রকম প্রতিকূলতা রয়েছে, তবে এমন সহজ জীবন কখনোই শহরে পাওয়া সম্ভব নয়। দেখা হচ্ছে আগামী পর্বে বাংলা বাজার চরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা চরের অন্যান্য ভিডিওগুলো।